দেশে হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি জানান, পরিস্থিতি উত্তরণে 2 কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেয়ার পাশাপাশি হাম শনাক্তের কিট নতুন করে আমদানি করা হচ্ছে। 2 মাসের মধ্যে 200 অব্যবহৃত ভবনকে হাসপাতালে রূপান্তরের কথাও জানান তিনি। সংসদ নেতা আরও জানান, আগামী 5 বছরের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 19তম কার্যদিবসে বুধবার সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি জানান, দেশকে খাদ্যে সমৃদ্ধ করতে ক্লাইমেট স্মার্ট কৃষি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের জন্য প্রণোদনা ও সহায়তা কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। কম সেচ, কম রাসায়নিক সার ও কম কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন, প্রিসিশন এগ্রিকালচার ইত্যাদির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। চলতি অর্থবছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জামা, পাটের ব্যাগ ও জুতা সরবরাহের পরিকল্পনার কথাও জানিয়েছেন তারেক রহমান। এই অর্থবছরে ইনশাআল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয়, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভয়াবহ পরিস্থিতির জন্য বিগত 2 সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি এবং স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয় খুব দ্রুততার সাথে, এখানে আমাদেরকে বলতেই হবে, মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে, বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়ে যায়। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। জনগণের স্বাস্থ্য সেবায় সারা দেশে পরিত্যক্ত ভবনে সেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন সংসদ নেতা। এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। মাস 2-এর ভিতরে এইগুলো শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। মাননীয় স্পিকার, সবার আগে বাংলাদেশ দর্শনে আগামী 5 বছরে বাংলাদেশকে নিয়ে সরকারের মহাপরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। সকল মন্ত্রণালয় বিভাগে আগামী 180 দিন, আগামী 2026-27 অর্থ বছরে এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতাও চান সংসদ নেতা। মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন, দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। হামের উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে 4 জন এবং চট্টগ্রাম বিভাগে 1 জন মারা গেছে। এ সময় হামে আক্রান্ত হয়েছেন 129 জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 913 জন। এ নিয়ে মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 27,164 জনে। গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি 122 জন হাম আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এদিকে দেশে টিকার কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 6 মাসের হামের টিকার মজুদ রয়েছে বলেও জানান তিনি।
রাজধানীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চায়না বাংলাদেশ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠায় সমঝোতা স্মারকসই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। বলেন, চিকিৎসকদের নিরাপত্তায় প্রত্যেক হাসপাতালে 10 জন করে সশস্ত্র আনসার মোতায়েন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ঢাকা বেইজিং বন্ধুত্বে যুক্ত হলো নতুন আরেকটি অধ্যায়। চীনের সহযোগিতায় কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সাথে জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর করল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। জটিল অপারেশন বাংলাদেশের ডাক্তারদের প্রশিক্ষণে চীন ব্যাপক সহযোগিতা করবে বলে জানানো হয়। The China-Bangladesh Joint Surgical Clinic, great success in its operation and tangible results. May the friendship between China and Bangladesh last forever. We have so many medical colleges in our country. I would request you to increase the exchanges of doctors, to have the hands-on training for our doctors, which will give a new dimension for you doctors only, and to enrich our medical syllabuses. পরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। সবাই সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আই হ্যাভ মাই স্টক এভরি নো, এটা ঠিক না। আমাদের কাছে একটা টিকার সংকট নেই। আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা আমার কাছে কনক্রিট তথ্য থেকে আমি বলতেছি আপনাকে আমাদের টিকা আছে। এ সময় ডাক্তারদের নিরাপত্তা নিয়েও সরকারের উদ্যোগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু কিছু লোক আমাদের সম্মানিত ডাক্তারদের উপর আঘাত আনে। এই 1 ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা 500 হসপিটালে ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি। দেশব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে বলেও জানান মন্ত্রী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের বর্তমান জ্বালানি সংকটে ক্রয়াদেশ স্থগিত করছে বিদেশি ক্রেতারা বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। আস্থা হারিয়ে অর্ডার ভারতে চলে যাচ্ছে বলেও জানান তিনি। এই অবস্থায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনা সভায় এই দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় দেশের স্বার্থে আইন মেনে কর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান তরিক ইসলামের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের পূর্বে এনবিআর কার্যালয়ে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রাক বাজেট আলোচনা সভা। এ সময় চলমান পরিস্থিতিতে ব্যবসায়ের নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জ্বালানি সংকটে বাজার হারানোর শঙ্কার কথাও জানান তারা। বেশ কিছু বড় বড় হাউস ওরা এই মেসেজগুলি কিন্তু আমাদেরকে দেওয়া শুরু করছে। আমরা কিন্তু এখন দেখছি যে জুলাই অগাস্টের অর্ডারগুলি থেমে গেছে, যেগুলি আসার কথা ছিল, খুব স্লো হয়ে গেছে। খুব কষ্ট করে ডিসকাশন করা হচ্ছে, এখনো কিন্তু কেউ দিতে পারেনি। ওদের ঢাকা অফিসের কথাও কিন্তু এখন উপরে ওরা শুনতে চাচ্ছে না। ঢাকা অফিসও কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা বান্ধব বাজেট করা হবে, তবে আইন মেনে ব্যবসা পরিচালনা ও কর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এখন আমরা তো আসলে যেভাবে আপনারা চান যে আমি 7.5 দিব, 10 দিব, 5 দিব, 2.5 দিব, এটা তো আর ভ্যাট হলো না। আমরা যদি রিয়েল ভ্যাটটাকে ইম্পোজ করতে পারি, কোনো ভ্যালু এডিশন পর্যায়ে কোনো জায়গাতেই 2-2.5%, 3%-এর বেশি ভ্যাট হওয়ার কথা না। এখন আমরা যখন এই ট্রাঙ্কেটে গেলাম, আপনাদেরকে বেশি ভ্যাট দিতে হচ্ছে এবং এটার মধ্যে ওভারঅল একটা ঝামেলা রয়ে গেছে। সেই জন্য আমরা মনে করি আমরা এবার আপনাদের কাছ থেকে এই অনুমতিটা চাই যে আমরা স্ট্যান্ডার্ড ভ্যাট রেটে চলে যাই। ইভেন 10 যেটা বললেন, এটা 10 দরকার নেই, এটা 15 হয়ে যাক। দেশের নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সব ধরনের সহযোগিতার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আপনার আলটিমেটলি ওই লাস্ট স্টেজে গিয়ে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এখনো সময় মতো খুলছে না রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। পাম্প বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে গ্রাহকদের। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা মতো তেল আসছে না ডিপো থেকে, যে কারণে বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে পেট্রোল পাম্প। তবে গণপরিবহনের ভাড়া না বাড়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে। সবগুলো পাম্পে সময় মতো তেল সরবরাহ না থাকায় কমছে না গ্রাহক দুর্ভোগ। বেশিরভাগ পাম্প বন্ধ। শ্যামলী থেকে একদম সাভার পর্যন্ত গেলাম,
কোনো পাম্পে তেল পেলাম না। সকালে যখন গেছি বলতেছে যে নাই, তেল দেওয়া যাবে না। তা আমরা ঘুরে চলে আসছি। এক একটা পাম্প এক এক সময় তেল দিচ্ছে, যা মানে সমসাময়িক, একই সময়ে তেলটা দেওয়া হচ্ছে না। ডিপো থেকে তেলের গাড়ি পৌঁছাতে বিলম্ব হওয়ায় বন্ধ থাকে পাম্প। এছাড়া চাহিদার তুলনায় কম তেল আসাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাড়তি চাপটা হলো যদি অন্য পাম্পগুলোতে যদি একই সিস্টেম করে দিত তাহলে এখানে প্রেসারটা কম পড়তো। গাড়ি তো যারা আগের দিন যায় ওরা তো লাইন থাকে, আমাদের তো খালি করে পরের দিন ভোরবেলা যায়, ওই গাড়ি এই জন্য একটু সিরিয়াল বেশি থাকে। এদিকে পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনের ভোগান্তি না কমায় যাতায়াতে ব্যক্তিগত গাড়ি বাসায় রেখে পাবলিক ট্রান্সপোর্ট বেছে নিচ্ছেন অনেকেই। মোটামুটি এক সপ্তাহ ধরে বাসেই যাতায়াত করছে। গতকালকে এক্সাম শেষ হয়েছে, সেজন্য আজকে তেল নিতে আসে। তেল পাই না বা তেল পেলেও পর্যাপ্ত তেল পাচ্ছি না, সেজন্য বাধ্য হয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে ক্লাস, অফিস এসবে যেতে হচ্ছে। জ্বালানির দাম বাড়ানোর বেশ কয়েকদিন পার হলেও রাজধানীতে বাড়েনি গণপরিবহনের ভাড়া জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তেলের দাম যখন কম ছিল তখনও বাড়ে নাই, আর এখন তো তেলের দাম মোটামুটি 15 টাকা করে বাড়ছে শুনছি যতটুকু, তবুও ভাড়া বাড়ে নাই। এখনো আগের মতোই আছে, 2-1 দিনের মধ্যে মনে হয় বাড়বে। বাস চালকরা বলছেন গণপরিবহনের ভাড়া না বাড়িয়ে জনসাধারণের দুর্ভোগ কমাতে তেলের দাম কমানো উচিত। তেলের দামটা যেন কমায়, কারণ কি আমরা তো মানুষ, তারাও তো মানুষ, যারা গাড়িতে চলে তারাও তো মানুষ, তারাও তো যাত্রী। এখন তারা যদি বলি 500 টাকা বাড়ায় দেন, তো লাগবে গাড়িতে মারামারি, সে তো দরকার নাই। গাড়ি তো অযথা একটা গ্যাঞ্জাম গাড়ির ভিতরে, যেন তেলের দামটা যেন কমায়, সাময়িক জন্য তেলের দামটা যেন কমায়। অন্যদিকে নির্দেশনা না আসা পর্যন্ত দূরপাল্লা এবং স্বল্প যাত্রার গণপরিবহনের ভাড়া না বাড়াতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বর্তমান পরিস্থিতিতে এটি সাময়িকভাবে চলবে বলেও জানান তিনি। আপিল ও হাইকোর্ট বিভাগে আজ থেকে সপ্তাহের শেষ 2 দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ শুরু হয়েছে। তবে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে আইনজীবীদের একটি অংশ। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। বুধবার থেকে শুরু হয়েছে ভার্চুয়াল কোর্টে বিচার কার্যক্রম। ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি শেষে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, তুলনামূলকভাবে ভার্চুয়াল আদালতে বেশি মামলা শুনানি হচ্ছে, আইনজীবীদেরও তেমন সমস্যা হচ্ছে না। তবে এটি একটি সাময়িক ব্যবস্থা। তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। আমরা যদি কোনো কারণে বুঝি যে এর অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। তবে শুরু থেকেই ভার্চুয়াল আদালতের বিরোধিতা করছেন সাধারণ আইনজীবীদের একটি অংশ। এই পদ্ধতি বাতিলের দাবিতে মঙ্গলবার থেকেই মানববন্ধন ও বিক্ষোভ করছেন তারা। বুধবার বিক্ষোভ করে তারা বলেন, অনলাইনে যথাযথ শুনানি করা সম্ভব নয়। 63টা এজলাসের এসি বন্ধ করার জন্য যে পরিমাণে সাশ্রয় হতো, এখন অন্তত 300 চেম্বার চালু আছে, বৈকালিক চেম্বার। আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। আন্দোলনকারী আইনজীবীরা বলছেন, দেশে কোনো জ্বালানির সংকট নেই, সরকারকে হেয় করতেই ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যাহারের দাবি জানাচ্ছি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বোরো ধানের দাম প্রতি কেজি 36 টাকা আর চালের দাম 49 টাকা নির্ধারণ করেছে সরকার। কেনাকাটা শুরু হবে 3 মে থেকে। এবার 5 লাখ টন ধান আর 12 লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। সচিবালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও দাবি করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মাঠে বোরো ধানে বাতাসের আবেশ, স্বপ্ন দেখছে বাংলাদেশ। কৃষকের মুখে হাসি, যা দেখে সরকার খুশি। এবার আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদন ভালো হবার আশা করা হচ্ছে। আগামী 3 মে থেকে ধান, গম আর 15 মে থেকে চাল কিনবে সরকার। গত মৌসুমের মতোই এবারও প্রতি কেজি চাল 49 টাকা, ধান আর গম 36 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার 12 লাখ টন ধান, 5 লাখ টন সিদ্ধ চাল,
1 লাখ টন আতপ চাল ও 50,000 টন গম কিনবে সরকার। এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। 15 মে থেকে শুরু করব, এটাও 31 আগস্ট পর্যন্ত চলবে। 31 আগস্টের পরে যদি সময় বৃদ্ধি করতে হয় আমরা সেটা সবার দেখে নির্ধারণ করতে পারবো। দেশে প্রতি বছর চালের চাহিদা প্রায় 4 কোটি টন, উৎপাদন 4.25 কোটি টনের মতো। তারপরও বাজারে মাঝে মধ্যেই সংকট দেখা দেয়। সালাউদ্দিন আহমদ জানান, উৎপাদন ও চাহিদা মাথায় রেখেই বাজার ব্যবস্থাপনায় চোখ রাখবে সরকার। আমাদের নিরাপত্তা মজুদ এই পর্যন্ত জাতীয় ভিত্তিতে আমাদের ধারণ ক্ষমতা প্রিজার্ভেশন আমরা যেভাবে করি সেটার উপর ভিত্তিতে করা হয়েছে 13 লক্ষ মেট্রিক টন। এটা আমাদের নিরাপত্তা মজুদ বলে আর কি। আমাদের সবসময় এই মজুদটা থাকতেই হবে, এর বাইরে আমরা মজুদ রাখি। বর্তমানে আমাদের 17-18 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। চাল আমাদের লক্ষ্যমাত্রা বোধহয় 24-25 লক্ষ মেট্রিক টন, তাই না? সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বোরো মৌসুমে প্রক্রিয়া করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো। খাদ্যশস্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে বিদেশ থেকে আমদানির সুযোগও রাখা হয়েছে বলেও জানান তিনি। ওপেন টেন্ডার ম্যাটারে যেতে পারি। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামাত জোট মনোনীত 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি ইসি। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন খান মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন। শুনানিতে জানানো হয় তিনি পূর্বের সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন ভাতা নিয়েছেন। আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রার্থিতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন বলে কমিশনকে জানিয়েছেন মনিরা শারমিন। এই বিষয়ে সংবাদ সম্মেলনে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জোট মনোনীত 13 জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। ওনার পূর্ববর্তী পেশা চাকুরি এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। 13 জনই বৈধ বলে ঘোষিত হবেন এবং ইনশাআল্লাহ তারা জাতীয় সংসদে নির্বাচিত হবে এবং এই জাতীয় সংসদে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরা এই প্রত্যাশা রাখি। ইরানের সাথে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, পাকিস্তানের অনুরোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাঝে ইরান সরকার একটি শান্তি প্রস্তাব জমা দেবে বলে আশা করছেন ট্রাম্প। তবে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালে উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্তে অটল তিনি। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ বলছেন, নৌ বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনায় মুখোমুখি হতে পারে দুই বৈরী প্রতিপক্ষ। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। মঙ্গলবার সকালে হোয়াইট হাউসে পায়চারি করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ এক গাদা শর্ত দিয়ে ইরানের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে তার কোনোই উত্তর নেই। একেবারে চুপ মেরে আছে তেহরান। এর মাঝেই ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সকে ডেকে পাঠালেন। দুজনে মিলে কিছুক্ষণ সলা পরামর্শ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে বার্তা বিনিময় করলেন। এরপর ট্রাম্প সিদ্ধান্ত নিলেন যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির। ভ্যান্সকে জানিয়ে দিলেন আপাতত ইসলামাবাদে না গেলেও চলবে। সেই সাথে ট্রুথ সোশ্যালে বার্তা দিলেন, ইরানের সাথে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। আর তা করেছেন মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের অনুরোধেই। এই দুজন তাকে বুঝিয়েছেন ইরানের ক্ষমতাসীনরা কিছু কিছু বিষয়ে একমত হতে পারছেন না, তাই তাদের আরো সময় প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত।
এর মাঝে ইরান সরকার একটি শান্তি প্রস্তাব জমা দেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তবে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালেও উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্তে অটল তিনি। ওদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ বলেছেন, নৌ বন্দরগুলো থেকে আমেরিকা অবরোধ তুলে নিলেই ইসলামাবাদে আলোচনায় মুখোমুখি হতে পারে দুই চির বৈরী প্রতিপক্ষ। অন্যদিকে বেশ স্পর্শকাতর এক তথ্য দিয়েছে সিএনএন। গণমাধ্যমটি বলছে, গত 7 সপ্তাহের মধ্যপ্রাচ্য যুদ্ধে যুদ্ধবিমান থেকে প্রতিপক্ষকে ঘায়েলে ব্যবহৃত মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছে পেন্টাগনের সামরিক ভান্ডারে, যে কারণে বাধ্য হয়ে যুদ্ধবিরতি বাড়িয়েছেন ট্রাম্প। না হলে ইরানের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে অবলীলায় আঘাত হানতে পারত। But we would keep our blockade. আদিব মোহাম্মদ, ATN বাংলা।